হোটেল থেকে পূবে 200 গজ পরে পাহাড় ও নদীর মাঝের প্যাসেজটা সবচেয়ে সংকীর্ণ। কোনো রকমে দুটি গাড়ি এই প্যাসেজ দিয়ে পাশাপাশি চলতে পারে। এটাই সিলভার উপত্যকায় প্রবেশের গেট। কিন্তু গেটে কোনো দরজা নেই। গেট পার হয়ে ওপারে পৌঁছে গেল সবাই। ওপারে পৌঁছে পেছন থেকে ফিগোর কণ্ঠ শোনা গেল। বলে উঠছে সে, যে যেভাবে আছো সেভাবে দাঁড়াও। ফিগোর কণ্ঠ চাপা বজ্রের মতো শোনালো। সবাই দাঁড়িয়ে গেল। আবার ধ্বনিত হলো ফিগোর কণ্ঠ। বলল তার দুজন সাথীকে লক্ষ্য করে, জেভি ও কস্টা, তোমরা শয়তান দুটোকে বেঁধে ফেলো। আহমাদ মুসা দাঁড়াবার আদেশ পেতেই হাসান তারিকও তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। হাসান তারিক পাশে দাঁড়াতে আহমাদ মুসা ফিসফিস কণ্ঠে বলে উঠল, ওরা দ্রুত কিছু ঘটাতে পারে, প্রস্তুত। ফিগোর নির্দেশ পাওয়ার পর জেভি ও কস্টা নামে দুই ব্যক্তি এগুলো আহমাদ মুসাদের দিকে। আহমাদ মুসা ও হাসান তারিক পূব মুখ হয়ে দাঁড়িয়ে আছে। জেভি ও কস্টা পেছন থেকে এগোচ্ছে তাদের দিকে। চারদিকে নিশ্চিদ্র নীরবতার মাঝে তাদের পায়ের টেডস পাথুরে রাস্তার বুকে শব্দ তুলছে। আহমাদ মুসার কান দুটি উৎকর্ণ সেই শব্দের দিকে। প্রতিটি পদক্ষেপ যেন গুনছে সে। পায়ের শব্দটি পেছনে এসে দাঁড়াবার সাথে সাথে একদিকে তার ডান হাতকে এগিয়ে দিল শোল্ডার হোলস্টারে রাখা তার M10 মেশিন রিভলভারের দিকে। অন্যদিকে বঁ করে একটা অ্যাবাউট টার্ন তার বাঁ হাতকে ছুড়ে দিল পেছনে দাঁড়ানো লোকটির গলার দিকে। হাতটি অক্টোপাসের মতো লোকটির গলা পেঁচিয়ে তাকে যখন টেনে নিয়ে আসছিল আহমাদ মুসার দিকে, তখন তার ডান হাতে উঠে আসা M10 বুলেট বৃষ্টি শুরু করেছিল সামনে দাঁড়ানো লোকদের দিকে। ভোগবাজির মতো এই ঘটনা বুঝে ওঠার আগে তাদের রিভলভারের ট্রিগার টেপার সময় পেছনের লোকরা পেল না। শুধু রিভলভারের ট্রিগার টেপার সময় পেয়েছিল ফিগো। দুটো গুলিও ছুড়েছিল আহমাদ মুসাকে লক্ষ্য করে, কিন্তু গুলি দুটো আহমাদ মুসার বক্ষভেদ না করে তার বুকে চেপে ধরা ফিগোর সাথীরই পিঠ ফুটো করে দিল। তৃতীয় গুলি ছোড়ার সুযোগ ফিগো আর পায়নি। আহমাদ মুসা ও হাসান তারিকের গুলিবৃষ্টি তাকেও ঝাঁঝরা করে দিয়েছিল। আহমাদ মুসা গুলিবর্ষণ শুরু করার সাথে সাথে হাসান তারিক হাঁটু গেড়ে বসে পড়েছিল। সেই সাথে তার হাতে আসা মেশিন রিভলভার প্রথমেই গুলি করেছিল তাকে বাদ দিয়ে আসা লোকটিকে, এবং তারপর সামনের দিকে ব্রাশ ফায়ার করেছিল অনির্দিষ্ট লক্ষ্যে। আহমাদ মুসা ও হাসান তারিকের রিভলভার যখন নীরব হলো, তখন অন্ধকারেই দেখা গেল সামনে কেউ দাঁড়িয়ে নেই। তবে অন্ধকারের কারণে বোঝার কোনো উপায় নেই কার কি অবস্থা। নিশ্চয়ই কেউ বেঁচে নেই, প্রথম কথা বলল হাসান তারিক। হ্যাঁ তাই, বেঁচে থাকলে গুলি করার সুযোগ তারা নিত, বলল আহমাদ মুসা। আহমাদ মুসার কথা শেষ হতে না হতে শুনতে পেল তাদের পেছনে ইঞ্জিনের গর্জন। আহমাদ মুসা হাসান তারিক দুজনেই পেছন ফিরে পূব দিকে তাকালো। দেখতে পেল অল্প সামনে 3টি গাড়ির 6টি হেডলাইট জ্বলে উঠেছে। এগিয়ে আসছে গাড়িগুলো। গুলির শব্দ শুনে কি ঘটেছে তা দেখার জন্যই নিশ্চয় ওরা আসছে, বলল হাসান তারিক। এবং তারা মনে করছে যে গুলির শব্দ তারা শুনেছে তা তাদের লোকদেরই। হাসান তারিক থামতেই বলে উঠল আহমাদ মুসা, তাহলে এখন আমরা কি করব? হাসান তারিক বলল, আমরা কিছু করব না, ওরা কি করে সেটা দেখতে চাই। কথাটা বলে একটু থেমেই আবার বলে উঠল, চলো আমরা সিলভার ভ্যালির দিকে হেঁটে গিয়ে ভ্যালির মুখের ওপাশে দাঁড়াই। ওরা এসে সাথীদের লাশ দেখুক, তারপর কি করে দেখা যাক, বলে আহমাদ মুসা সিলভার ভ্যালির দিকে হাঁটা শুরু করল। হাঁটতে লাগলো হাসান তারিক তার পেছনে। 3 গাড়ির বহরটি লাশগুলো সামনে এসে দাঁড়িয়ে গেল। সামনের গাড়ির হেডলাইটের আলো ছড়িয়ে পড়ল লাশগুলোর ওপর। 3টি গাড়ির হেডলাইটই জ্বলছে। হেডলাইটের আলোতে গাড়িগুলো স্পষ্ট হয়ে উঠেছে। সবার সামনে মাইক্রোটার ছাদে বিশাল সাইজের একটা মেশিন গান ফিট করা। গাড়ি 3টি লাশের সামনে থামার সাথে সাথে মাইক্রোর পেছনের জিপ থেকে দুজন দ্রুত নেমে এলো। তারা মাইক্রোর আড়াল থেকে লাশগুলো দেখে আবার দ্রুত ফিরে গেল জিপে। জিপে ফিরে যেতে মাইক্রোর ছাদে ফিট করা মেশিন গান গর্জন করে উঠল। গুলির বৃষ্টি প্রবেশ করল সংকীর্ণ পথ দিয়ে উপত্যকার ভেতরে। আহমাদ মুসা হাসান তারিক
পাহাড়ের আড়ালে না থাকলে তাদের দেহ ঝাঁঝরা হয়ে যেত। গুলি বৃষ্টির মধ্যে মাইক্রো থেকে মানুষ নামলো। তারা এক এক করে লাশগুলো নিয়ে গাড়িতে তুলতে লাগলো। আহমাদ মুসা ফিসফিস করে বলল, তারিক, ওরা আক্রমণে আসছে না, ওদের মেশিন গানের গুলি ওদের লাশ সরিয়ে নেবার ঢাল মাত্র। কিন্তু এত তাড়াতাড়ি ওরা রণে ভঙ্গ দেবে, বলল হাসান তারিক। তার চোখে বিস্ময়। একটি কারণে হতে পারে, সেটা হলো যারা মারা গেছে তাদের মধ্যে তাদের সর্দার রয়েছে। আহমাদ মুসা বলল, হ্যাঁ ভাইয়া, ঠিক বলেছেন। ওদের লিডার যে ছিল সে কোনো বড় নেতাই হবে। কিন্তু প্রশ্ন হলো, তাদের লাশ নিয়ে যাওয়ার এই গরজ কেন, বলল হাসান তারিক। লাশ পড়ে থাকলে লাশের মাধ্যমে তাদের পরিচয় প্রকাশ হয়ে পড়বে, হয়তো এটা ওরা চায় না। আহমাদ মুসা বলল, অব্যাহত গুলির আড়ালে তারা সবগুলো লাশ তুলে নিল গাড়িতে। গুলি তাদের বন্ধ হয়ে গেল, কিন্তু গাড়িগুলো নড়ল না, নিজেদের জায়গায় ঠায় দাঁড়িয়েই রইল। আহমাদ মুসা ও হাসান তারিক পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে উপত্যকার সংকীর্ণ মুখটা এসে দাঁড়ালো। ওরা দাঁড়িয়ে কেন? সামনে এগোচ্ছে না কেন? পেছনেও সরছে না, কারণ কি? ভ্রু কুঞ্চিত হয়ে উঠল তাদের। বো করে আহমাদ মুসা ঘুরে দাঁড়ালো। ঘোরা অবস্থায় আহমাদ মুসা তার M10 ব্যারেল তুলে নিচ্ছিল, কিন্তু আহমাদ মুসা ঘুরে দাঁড়িয়ে স্থির হবার আগেই একসাথে দুটি গুলি এসে আঘাত করল তার M10 মেশিন রিভলভারটিকে। আঘাত তার তর্জনীয় আহত হল। রিভলভার পড়ে গেল তার হাত থেকে। আহমাদ মুসার চেয়েও অবস্থা খারাপ হাসান তারিকের। তার দিকে গুলি এসেছিল সেকেন্ড খানেক পরে। হাসান তারিক রিভলভার তুলেছিল গুলি করার জন্যই, কিন্তু তার ট্রিগার টেপার আগে গুলি এসে বিদ্ধ করেছে তার ডান বাহুকে। ছিটকে পড়ে গেছে তার হাত থেকে রিভলভার। সামনে থেকে অট্টহাসি ভেসে এলো। আহমাদ মুসা তাদের সামনে 3 জন লোককে দেখতে পেয়েছিল, কিন্তু অন্ধকারে তাদের অভাব পরিষ্কার ছিল না। সে বুঝতে পারছিল না ওরা কারা, উপত্যকার ভেতরের লোক ওরা, না ওদের সাথে আসা একটা অংশ। লাশ তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওদের সময় ক্ষেপণের কৌশল এবং লাশ তুলে নেওয়ার পরেও দাঁড়িয়ে থাকা দেখে আহমাদ মুসার শেষ মুহূর্তে মনে হয়েছিল লাশ তোলা নাটকের দৃশ্যের দিকে তাদের মনোযোগ সরিয়ে নিয়ে আক্রমণের ভিন্ন কৌশল তারা গ্রহণ করেছে, এবং সেটা তাদের পেছন দিক থেকে হওয়া স্বাভাবিক। এই ভাবনার সাথে সাথে আহমাদ মুসা ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু তখন দেরি হয়ে গেছে। অট্টহাসিটা শুনেই আহমাদ মুসা চিনতে পারল ওটা আজর ওয়াইজম্যানের গলা। অট্টহাসি থামল এবং সেই সাথে ভেসে এলো আজর ওয়াইজম্যানের কণ্ঠ। বলল আহমাদ মুসা, এবার আমরা ভুল করিনি। অধ্যাপক ড্যানিয়েলের বাড়িতে যে ভুল আমরা করেছিলাম সেটা আর হবে না। তোমাকে কাউন্টার আক্রমণের আর সুযোগ আমরা দেব না। আজর ওয়াইজম্যানের কথা শেষ হতেই তার পাশের ছায়ামূর্তিটির লম্বা ও মোটা ব্যারেলের বন্দুক চোখের পলকে উপরে উঠল, গর্জন করে উঠল ক্ষেপণাস্ত্রের মতো। পরমুহূর্তে দেখা গেল একটা জাল গিয়ে জড়িয়ে ফেলেছে আহমাদ মুসা ও হাসান তারিককে। জালটা অদ্ভুত ইলাস্টিক ধরনের। বেশ প্রশস্ত জালটি আহমাদ মুসাদের জড়িয়ে ফেলার পর সংকুচিত হয়ে একেবারে লাগেজ ব্যাগে পরিণত হয়েছে। হাত পা নড়ানো ও মুখ এদিক ওদিক করার সামান্যতম সুযোগও নেই। আজর ওয়াইজম্যান আবার হেসে উঠল হো হো করে। হাসির পর বলে উঠল আবার, আহমাদ মুসা, আমি তোমাকে হত্যা করতে পারতাম, হত্যা করতেও চেয়েছিলাম, কিন্তু হত্যা করিনি। তুমি মৌলবাদী ও মিলিট্যান্টদের ব্যাপারে যা জানো দুনিয়ার কেউ তা জানে না। আজকের মুসলিম রেনেসাঁপন্থীদের তুমি এক অনন্য অভিধান। তোমাকে হত্যা করলে এই অমূল্য অভিধান চিরতরে হারিয়ে যাবে। আমরা তোমাকে এক্সরে করে ধীরে ধীরে সব তথ্য বের করে নিতে চাই, তবে তুমি বেয়াড়া হলে হত্যা করতে 1 সেকেন্ডও দেরি করা হবে না। কথা শেষ করে পকেট থেকে মোবাইল বের করলো, টেলিফোন করলো কাউকে। মোবাইলটা কানে ধরে ওপার থেকে সাড়া পেয়ে বলে উঠল, সুসংবাদ নাও, দুজনকেই জালে আটকেছি। ওদিকের খবর কি? ওপারের কথা শুনে আবার বলে উঠল, আহা বেচারা আলফ্রেড ফিগো, আমি এটাই তো আশঙ্কা করেছিলাম। বিরাট ক্ষতি হলো আমাদের। তোমরা চিন্তা করো না, ফিগোর কাছে কমিট করা পুরো অঙ্কই তোমরা পেয়ে যাবে। আবার চাইলে তোমরা আমার সাথেও কাজ করতে পারবে। যাক, এখন জলদি গাড়ি নিয়ে এসো।
কথা শেষ করে মোবাইল বন্ধ করল আজর ওয়াইজম্যান। সঙ্গে সঙ্গে সে তার বাম পাশের দুই সাথী সহ অস্বাভাবিক দ্রুত গতিতে পেছনে ফিরছে। বিস্মিত হয়ে আজর ওয়াইজম্যান পেছন ফিরল। ফিরেই গুলির মুখোমুখি হল সে। তার চোখে পড়ল অল্প দূরে দাঁড়িয়ে অন্ধকারে দুটি ছায়ামূর্তি, তাদের হাতে উদ্যত রিভলভার। আরও চোখে পড়ল তার পাশের দুই সাথে গুলিবিদ্ধ হয়ে ভূমি শয্যা নিল। উরুতে গুলিবিদ্ধ হয়েছে আজর ওয়াইজম্যান। সে দাঁড়িয়েছিল নদীর তীর ঘেঁষেই। তার জামা কাপড় দিয়ে তখনও পানি ঝরছে। পরিকল্পনা করে নদীর উজান বেয়ে সামনে এসে তারা পেছন থেকে আক্রমণ করেছিল আহমাদ মুসাদের। পাল্টা আক্রমণের সুযোগ দেখল না আজর ওয়াইজম্যান। ডান হাতের রিভলভার তুলতে গেলেই ওদের গুলিতে ঝাঁঝরা হতে হবে। মুহূর্তেই তার সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। তার দেহটা ছিটকে দক্ষিণ দিকে পড়ে গেল। তারপর আরেকটা গড়া দিয়ে নদীতে গিয়ে পড়ল। ছায়ামূর্তি দুটি এবার দ্রুত এগিয়ে এলো জালে জড়ানো লাগেজে পরিণত হওয়া আহমাদ মুসাদের কাছে। দুটি ছায়ামূর্তির একজন সার্গীয় গঞ্জালো, অন্যজন ভ্যানিশা। সার্গীয় গঞ্জালো তাড়াতাড়ি তার মোজার মধ্যে গুজে রাখা একটা চাকু বের করে জালটা কেটে ফেলল। আহমাদ মুসা ও হাসান তারিক উঠে দাঁড়াল। ধন্যবাদ মিস্টার সার্গীয়, আপনি ঠিক সময়ে এসে পড়েছিলেন। ভাই সাহেব, ধন্যবাদটা জুটোর প্রাপ্য। আপনিও মিস্টার হাসান তারিক হঠাৎ বন্দী হলে সে ওদের চোখ এড়িয়ে পালায় এবং ছুটে যায় আমাদের কাছে। তা না হলে ওখানে আমরা আপনাদের জন্য কতক্ষণ দাঁড়াতাম কে জানে, বলল সার্গীয়। আল্লাহর শুক্রিয়া যে জুটোকে তারা আমাদের সাথে ধরেনি, আহমাদ মুসা বলল। ভাইয়া, আপনার কৌশল কাজে লেগেছে। উপত্যকার কেউ আপনার সাথে নেই। আপনারা পালিয়ে এসে উপত্যকার হোটেলে উঠেছেন, এটাই তারা সম্ভবত মনে করেছে, বলল ভ্যানিশা। কিন্তু আপনারা ওদের মেরে আমাদের উদ্ধার করেছেন, এ থেকে ওরা কি ভাববে সেটাই এখন চিন্তার বিষয়, হাসান তারিক বলল। হাসান তারিকের কথা শেষ হতে আহমাদ মুসা দ্রুত লাশ দুটির দিকে এগোল। ওদের একবার দেখে বলে উঠল হাসান তারিক, হ্যাঁ মিস্টার সার্গীয়, তৃতীয় জন মানে আজর ওয়াইজম্যান কোথায়? আহত হবার পর যিনি নদীতে ঝাঁপিয়ে পড়েছেন, উনি কি আজর ওয়াইজম্যান ছিলেন? ও গড, উনিই তো প্রথম শিকার হওয়া উচিত ছিল, বলল সার্গীয় গঞ্জালো। আপনি কি করবেন মিস্টার সার্গীয়? আল্লাহ ওকে আর একটু সময় দিয়েছেন তার পাপের ভারটা পূর্ণ করার, আহমাদ মুসা বলল। তাই হবে ভাই সাহেব, বলে একটু থামল সার্গীয়। পরক্ষণে আবার বলে উঠল, আমরা আসার পথে প্রচণ্ড গুলিগোলার শব্দ শুনেছিলাম, আর আজর ওয়াইজম্যানের টেলিফোনটাকে বুঝলাম আলফ্রেড ফ্রিগো নামে নেতা গোছের কেউ মারা গেছে। ঘটনা কি ভাই সাহেব? আহমাদ মুসা সংক্ষেপে তাদের বন্দি করে নিয়ে আসা ওদের 6 জনকে হত্যা করে তাদের মুক্ত হওয়া, মেশিনগানের অব্যাহত গুলির আড়ালে ওদের লাশ তুলে নিয়ে যাওয়া এবং পেছন থেকে হঠাৎ আক্রমণের মাধ্যমে তাদের বন্দী হওয়ার কাহিনী বলল। তাহলে ওই 6 জনের একজনই ফিগো হবে। তাকে আজর ওয়াইজম্যান ভাড়া করেছিল আপনাদের হত্যা অথবা বন্দী। সার্গীয়র কথা শেষ হল না। পেছন থেকে 3টি ইঞ্জিন প্রচণ্ড গর্জন করে উঠলে আহমাদ মুসা, সার্গীয় সহ সকলে পূবের দিকে ফিরে তাকালো। দেখল 3টি গাড়ি উপত্যকার দিকে আসছে। সার্গীয় দ্রুত কণ্ঠে বলে উঠল, ভাই সাহেব, বন্দী হিসেবে আপনাকে নিয়ে যেতে আসছে। আজর ওয়াইজম্যান ওদের আসার নির্দেশ দিয়েছিল। আজর ওয়াইজম্যানের এই ইচ্ছাও পূর্ণ হল না, কিন্তু আমরা রক্তপাত এড়াতে চাই, বলল আহমাদ মুসা। সবাই ছুটে আসা গাড়ির দিকে মুখ করে দাঁড়িয়েছিল। কিছু বলতে যাচ্ছিল হাসান তারিক, কিন্তু থেমে গেল। সবাই দেখল উপত্যকার মুখে পৌঁছার আগে থেমে গেল গাড়িগুলো। থেমে গেল কেন গাড়িগুলো? আজর ওয়াইজম্যানের নির্দেশ মোতাবেক গাড়িগুলো দ্রুত এখানে চলে আসার কথা, বলল সার্গীয় চিন্তিত কণ্ঠে। ভাবছিল আহমাদ মুসা। হঠাৎ তার মুখে নেমে এলো প্রসন্নতা। বলল, যিনি ওদের আসার নির্দেশ দিয়েছিলেন তিনিই ওদের থামিয়ে দিয়েছেন মিস্টার সার্গীয়। তার মানে আহত আজর ওয়াইজম্যান নদী থেকে কাজ শুরু করে দিয়েছেন? হাসান তারিক বলল। হ্যাঁ হাসান তারিক, এছাড়া গাড়িগুলো থেমে যাবার আর কোনো যুক্তি নেই, বলল আহমাদ মুসা। হঠাৎ ভ্যানিশা চাপা কণ্ঠে আত্মচিৎকার করে বলে উঠল, সার্গীয় ভাইয়া, ওরা তো আহত। দেখো, আহমাদ মুসা ভাইয়ার ডান হাতে, হাসান তারিক ভাইয়ার ডান বাহুতে রক্ত। আহমাদ মুসা তৎক্ষণাৎ বলে উঠল, চিন্তার কারণ নেই ভ্যানিশা, বুড়ো আঙ্গুলের গোড়াটা গুলির ধাক্কায় একটু ছিঁড়ে গেছে। আজর ওয়াইজম্যানের গুলি আমার পিস্তলকে আঘাত করেছিল।
হাসান তারিকও বলে উঠল, আমার বাহুটাও ছিঁড়ে গেছে, গুলি অল্প একটু জায়গা নিয়ে বেরিয়ে গেছে, এখন রক্ত খুবই অল্প বের হচ্ছে। ভ্যানিশা তাড়াতাড়ি তার ব্যাগের চেইনটা খুলে গলায় বাঁধা একটা স্কার্ফ বের করলো। তাড়াতাড়ি তা ছিঁড়ে একটা অংশ দিয়ে হাসান তারিকের বাহু ও আহমদ মুসার আঙ্গুল বেঁধে দিল। তার বাঁধার স্টাইল দেখে হাসান তারিক বলল, আপনি ডাক্তার নাকি? ডাক্তার নয়, নার্স বলতে পারেন। আমাদের গঞ্জারো পরিবার এবং আমাদের পাহাড়ি ও যাযাবর সব উপজাতির মহিলাদেরই এই ট্রেনিং আছে। আমরা দীর্ঘ এক যুদ্ধে জড়িত। আমাদের মহিলাদেরকে ডাক্তার ও নার্সের কাজ বেশি করতে হয়, বলল ভ্যানিশা। ধন্যবাদ বোন, আহমদ মুসা বলল। ভ্যানিশা কিছু বলার জন্যে মুখ খুলেছিল, কিন্তু থেমে গেল। ইঞ্জিনের শব্দে তারা সামনে আবার তাকালো। দেখতে পেল সামনের গাড়িটা আবার এগিয়ে আসতে শুরু করেছে। ওদিকে চোখ রেখে আহমদ মুসা ধীরে ধীরে বলল, আজর ওয়াইজম্যান কি আবার নতুন করে আক্রমণে আসতে চায়? কিন্তু এই রক্তপাত আমাদের জন্য অপ্রয়োজনীয় এবং সিলভার ভ্যালির জন্য ক্ষতিকর। এই অবস্থায় আমাদের কি করণীয়? আহমদ মুসা থামল। আহমদ মুসা থামার সাথে সাথে গাড়ির ইঞ্জিনের শব্দও থেমে গেল। গাড়িটা উপত্যকার প্রবেশ মুখে থেমে গেছে, দাঁড়িয়েছে পাহাড়ের দেয়ালের ঠিক গা ঘেঁষে। পর মুহূর্তে পেছনের গাড়িটা এসে তার পাশে দাঁড়ালো। উপত্যকার প্রবেশ মুখে গাড়ি দুটি এমনভাবে দাঁড়ালো যে তৃতীয় কোনো গাড়ি যাওয়া আসার পথ বন্ধ হয়ে গেল। এখন গাড়ি দুটির দুপাশ দিয়ে শুধু পায়ে হাঁটা লোকই চলাচল করতে পারবে। গাড়ি দুটির হেডলাইট উপত্যকার মুখসহ অনেকখানি এলাকা আলোকোজ্জ্বল করে তুলেছে। এখন উপত্যকার বাইরে যেই যেতে চাইবে গাড়ির পড়ে যাবে। দুটি গাড়ির ছাদের উপর মেশিন গান সাজানো। মেশিন গানের ব্যারেল হা করে তাকিয়ে আছে উপত্যকার দিকে। আহমদ মুসার কপাল কুঞ্চিত, ভাবছিল সে। বলল, একটু পর মিস্টার সার্গিও ওরা উপত্যকা অবরোধ করে বসল। অবরোধ? অবরোধ করে কি করবে? বলল সার্গিও। আমাকে ও হাসান তারিককে ধরবে। আহমদ মুসা বলল, কিভাবে? অবরোধ করে বসে থাকলেই কি ধরা যায়? কয়দিন ওভাবে বসে থাকবে তারা? বলল সার্গিও। উপত্যকার মুখে ওরা এভাবে বেশি সময় বসে থাকবে না। আমার ধারণা তারা তাদের শক্তি বৃদ্ধির চেষ্টা করবে এবং পুলিশেরও সাহায্য চাইবে বিশ্বাসযোগ্য কোনো কাহিনী ফেদে। উপত্যকার ভেতরে কারোর সাথে যোগাযোগ করবে, সবশেষ প্রবেশ করবে উপত্যকায়। আহমদ মুসা বলল, আর আমরা এ সময় উপত্যকায় বসে হাওয়া খাবো, তাই না? আপনারা যে পথে এসেছেন সেই পথেই আবার বেরিয়ে যেতে পারেন। এটা কি তারা জানে না? সার্গিও বলল। আহমদ মুসা হাসল, বলল, সেদিকের ব্যবস্থাও তারা নিশ্চয় করেছে। তার মানে তারা ওই পথ অবরোধের ব্যবস্থা নেবে? বলল সার্গিও। শুধু অবরোধ নয়, ওই পথে এ উপত্যকায় তারা অভিযানেরও ব্যবস্থা করতে পারে। তাদের ক্ষতি কম হয়নি। তারা নিশ্চয় মনে করেছে এসব আহমদ মুসার কাজ। আহমদ মুসাকে ধরার এটুকু ব্যবস্থা তারা করবেই। তাহলে আমাদের এখন কি করণীয় ভাই সাহেব? বলল সার্গিও। আমরা যেভাবে নীরবে উপত্যকায় এসেছিলাম সেভাবে বেরিয়ে যাব, অর্থাৎ যে পথে এসেছিলাম সে পথেই। কিন্তু আপনি যে বললেন ওই পথেও ওরা অবরোধ বসাচ্ছে বা অভিযানে আসছে, বলল সার্গিও। পাহাড়ে ওদের চোখ এড়ানো সম্ভব হবে। সাউন্ড মনিটরিং আমাদের সাহায্য করতে পারে ওদের আগমন চিহ্নিত করার কাজে। আহমদ মুসা বলল, কিন্তু এরপরও সংঘাত বাঁধতে পারে। কিন্তু আপনি চাচ্ছেন সংঘাত এড়াতে? বলল সার্গিও। সংঘাত সবসময় এড়ানোর চেষ্টা করা উচিত, তবে কেউ ঘাড়ে এসে পড়লে জবাব দিতেই হয়। সে যাক, আমাদের এখন যাত্রা করা উচিত মিস্টার সার্গিও, বলল আহমদ মুসা। কিন্তু তার আগে আমাদের বাসায় যেতে হবে, এটা আপনার ওয়াদা ছিল, বলল ভ্যানিশা। একটু থামল আহমদ মুসা, বলল, এ উপত্যকার প্রতি একটা মমতা সৃষ্টি হয়েছে। এই মমতা আর বাড়াতে চায় না। আর সময় নেই তোমাদের বাড়িতে যাওয়ার। আপনার কোনো কথা শুনব না, যেতে হবে আমাদের বাড়িতে, বলে ভ্যানিশা তাকালো সার্গিও গঞ্জালোর দিকে। বলো, ভাইয়া এসো ওদের নিয়ে। কথা শেষ করে হাঁটতে লাগলো ভ্যানিশা। সার্গিও আহমদ মুসার দিকে চেয়ে বলল, চলুন, উপায় নেই। আহমদ মুসা ডাইনিং থেকে ড্রয়িং রুমে প্রবেশ করে সোফায় বসতে বসতে বলল, হাসান তারিক, মিস্টার সার্গিও, ভ্যানিশা, এসো আমরা একটু বসি, গন্তব্য নিয়ে একটা আলোচনা সেরে নেই।
ড্রয়িং রুমের চারদিকে চোখ বোলাচ্ছিল হাসান তারিক। সে বসতে বসতে বলল, ভাইয়া, যাত্রা শুরুর আগে এই কাজটা অবশ্যই আমাদের সারতে হবে, কিন্তু তার আগে একটা কথা বলি ভাইয়া, মিস্টার সার্গিওদের গোটা ড্রয়িং রুমটাই যেন একটা বিরাট অ্যান্টিক্স। বিশাল শোকেসটার অ্যান্টিক্সগুলোর মতো সোফা, কার্পেট, ওয়ালম্যাট, ছবি সবকিছুই দেখার মতো অ্যান্টিক্স। হাসান তারিক ভাইয়া ঠিকই বলেছেন, এগুলো সবই আমাদের পুরনো বাড়ি থেকে আনা সম্পদ, আমাদের জীবন্ত অতীত। তার মানে এগুলোর কোনোটির বয়স 500-600 বছরও হতে পারে? জিজ্ঞাসা আহমাদ মুসার কণ্ঠে। অবশ্যই ভাইয়া, আপনি শোকেশের বড় যে তরবারিটা দেখছেন, ওটা এই দ্বীপে আমাদের আদিপুরুষ মিস্টার গঞ্জালোর। প্রত্যেকটা অ্যান্টিক্সের সাথে তার বয়স ও পরিচয় সম্পর্কে একটা নোট আছে। বেশ মজার তো, দেখতেই হয়, বলল আহমাদ মুসা। দেখবেন? আসুন, খুব খুশি হব। বলতে বলতে উঠে দাঁড়ালো ভ্যানিশা। আহমাদ মুসাও উঠে দাঁড়ালো। সবাই উঠল। সত্যি দেখার মতো জিনিস। আহমাদ মুসা এটা ওটা দেখে হাতে তুলে নিল একটা স্বর্ণ মুদ্রা। মুদ্রার আরবি বর্ণমালা তার দৃষ্টি আকর্ষণ করল। চোখের সামনে তুলে ধরল মুদ্রাটা। মুখটা উজ্জ্বল হয়ে উঠল আহমাদ মুসার। ক্যালিগ্রাফিক আরবি বর্ণমালায় মুদ্রার উপর এক প্রান্তে ঘেঁষে চন্দ্রাকারে লেখা আব্দুর রহমান আর নাসির লিদ্দিন ইল্লাহ, আর নিচের অংশে 311 হিজরি। টাকাটা দ্রুত উল্টাল আহমাদ মুসা। দেখল টাকার গোটা বুক জুড়ে কাবার ছবি। কাবার ছবি ঘিরে টাকার প্রান্ত ঘেঁষে বৃত্তাকারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহমাদ মুসা বুঝল মুদ্রাটি স্পেনের। স্পেনের সুলতান তৃতীয় আব্দুর রহমান এ মুদ্রা চালু করেছিলেন হিজরি 311 সালে। তার উপাধি ছিল আর নাসির লিদ্দিন ইল্লাহ। তিনি স্পেনের সিংহাসনে আরোহণ করেন 300 হিজরিতে। তিনি দীর্ঘ 66 বছর স্পেন শাসন করেন। ইংরেজি সাল হিসাবে 912 খ্রিস্টাব্দ থেকে 976 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকাল বিস্তৃত ছিল। তিনি তার সিংহাসনে আরোহণের 11 বছরে এই স্বর্ণমুদ্রা চালু করেন। তার শাসনকালে স্পেনে মুসলিম শাসনের স্বর্ণযুগ। সেই সোনালী দৃশ্যটা স্বর্ণমুদ্রার মধ্য দিয়ে যেন দেখতে পেল আহমাদ মুসা। অপ্রতিরোধ এক আবেগে হৃদয়টা তার মোচড় দিয়ে উঠল। হাতের মুদ্রাটা যেন মুদ্রা নয়, একটা সোনালী ইতিহাস। হাত সহ মুদ্রাটা উঠে এলো ঠোঁটে। আহমাদ মুসা একটা চুম্বন এঁকে দিল মুদ্রার বুকে। দু চোখের কোনায় অশ্রু টলমল করছে তার। ভ্যানিশা লক্ষ্য করছিল আহমাদ মুসাকে। বিস্ময় ও কৌতূহল ফুটে উঠছে ভ্যানিশার চোখে মুখে। বলল, ভাইয়া, আপনার চোখে অশ্রু কেন? মুদ্রায় আপনি চুমু খেলেন, মুদ্রাটা কি ভাইয়া? সম্বিত ফিরে পেল আহমাদ মুসা। ফিরে এল ইতিহাসের জগৎ থেকে বাস্তবে। রুমাল দিয়ে চোখ মুছে ফেলল এবং ম্লান হেসে বলল, সরি, মুদ্রাটা আমাকে এক সোনালী অতীতে নিয়ে গেছিল। মুদ্রাকে আমি চুমু খাইনি, মুদ্রার মাধ্যমে আমি চুমু খেয়েছি সেই ইতিহাসটাকে। মুদ্রাটা আমরা সবসময় দেখে আসছি। ও দুর্বোধ্য লেখা আমরা পড়তে পারিনি। আমরা শুনেছি স্বর্ণমুদ্রাটা এই দ্বীপে আসা আমাদের আদিপুরুষ সাথে করে এনেছিলেন। মুদ্রাটা তিনি যত্নের সাথে সংরক্ষণ করে এসেছেন। আমরাও তাই করি, না বুঝেই করি। কিন্তু আপনি কি বুঝলেন যে চুমু খেলেন? ভ্যানিশার মতো আমারও এটা জিজ্ঞাসা। বলল, সার্গিও। আহমাদ মুসার ভ্রু কুঞ্চিত হয়ে উঠেছে। বলল, এই দ্বীপে আসা আপনাদের প্রথম পূর্বপুরুষ এই মুদ্রাকে যত্ন করতেন, কিন্তু কেন? আপনি যত্নের চেয়ে বেশি কিছু করেছেন, চুমু খেয়েছেন, কিন্তু কেন? এই কেনর জবাব পেলে ওই কেনর জবাব হয়তো পাওয়া যাবে, বলল ভ্যানিশা। পাওয়া যাবে কি? বলে আহমাদ মুসা একটু থামল। হাতের মুদ্রাটা হাসান তারিকের হাতে দিল। তারপর আবার কথা বলে উঠল। মুদ্রার উপর স্পেনের মুসলিম সুলতান তৃতীয় আব্দুর রহমানের নাম, আব্দুর রহমান আর নাসির লিদ্দিন ইল্লাহ লেখা রয়েছে। তিনি 311 হিজরি অব্দে এই মুদ্রা চালু করেন। মুদ্রার আরেক পাশে রয়েছে আমাদের পবিত্র তীর্থকেন্দ্র কাবা শরীফের ছবি। সেই সাথে তার পাশে রয়েছে আমাদের কালেমা উৎকীর্ণ। এই মুদ্রার মধ্যে আকস্মিক আমাদের সোনার ইতিহাসের মুখোমুখি হয়ে অভিভূত হয়ে পড়েছিলাম। বুঝেছি ভাইয়া, কিন্তু আমি বুঝতে পারছি না আপনার মতো লোকের হৃদয় এত নরম, এত সংবেদনশীল কিভাবে, বলল ভ্যানিশা। কেন? অন্যায়ের বিরুদ্ধে যারা সংগ্রাম করবে তাদের মন থাকতে নেই নাকি? তোমরাও তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছ, তোমাদের মন নেই? আহমাদ মুসা বলল, আছে ভাইয়া,
কিন্তু আমাদের অতীত আমাদেরকে কাঁদায়নি, এভাবে আমাদেরকে কখনো অভিভূত করেনি, বলল ভ্যানিশা। কথাটা শেষ করে একটু থেমে আবার বলে উঠল, মুদ্রাটা দেখছি আপনাদের ইতিহাস আবেগের সাথে জড়িত। তাহলে আমাদের সে মহান পূর্বপুরুষ এই মুদ্রাকে ওভাবে যত্ন করতেন কেন? যক্ষে ধনের মতো অমন করে আগলে রেখে দিলেন কেন? হতে পারে এই মুদ্রার সাথে তার কোনো কাহিনী বা স্মৃতি জড়িত, বলল আহমদ মুসা। এটা হতে পারে, বলল সার্গিও। আহমদ মুসা কিছু বলল না, তার চোখে মুখে ভাবনার ছায়া। মনোযোগ দিল শোকেশের অন্যান্য অ্যান্টিক্সের দিকে। হাত বাড়িয়ে সে হাতে তুলে নিল খাপবদ্ধ একটা লম্বা তরবারি। তরবারি হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, তরবারির এই পুরু ও সুন্দর চামড়ার খাপটাও কি সেই সময়ের, মিস্টার সার্গিও? না ভাই সাহেব, তরবারিটা সংরক্ষণের জন্য খাপটা পরবর্তীকালে তৈরি, সার্গিও বলল। খাপটা খুলতে পারি সার্গিও, জিজ্ঞেস করল আহমদ মুসা। অবশ্যই, বলল সার্গিও। তরবারির খাপ খুলে ফেলল আহমদ মুসা। দীর্ঘ ও মজবুত তরবারিটাও। তরবারির সে আগের রং নেই, কিছুটা ম্লান হয়ে গেছে ঔজ্জ্বল্য, কিন্তু মরিচা স্পর্শ করেনি তরবারিটাকে। তরবারির মেটালটা ঘনিষ্ঠভাবে পরীক্ষা করতে গিয়ে বাঁটের পরে তরবারির গোড়ার দিকে নজর পড়তে আবার ভ্রু কুঁচকে গেল আহমদ মুসার। আবার সে আরবি বর্ণমালা। তরবারির গোড়ায় খোদাই করে লেখা পড়ল আহমদ মুসা, গাজী আলী বিন জামাল। নিশ্চয় মালিকের নাম, ভাবল আহমদ মুসা। তরবারি থেকে মুখ তুলল আহমদ মুসা, তাকালো সার্গিওর দিকে, বলল, এই তরবারিটার মালিককে? কেন, এ দ্বীপে আমাদের পরিবারের প্রথম মানুষ গঞ্জালো গাবরালা। সার্গিও বলল, কিন্তু তরবারিতে লেখা তো ভিন্ন নাম, বলল আহমদ মুসা। কি নাম? সার্গিও বলল, গাজী আলী বিন জামাল, এবং এ নামটা আরবিতে লেখা, বলল আহমদ মুসা। বিস্ময়ে মুখ হা হয়ে গেছে সার্গি ও ভ্যানিশা দুজনেরই। কিছুক্ষণ তারা কথা বলতেই পারল না। পরে ধীরে ধীরে বলল সার্গিও, কিন্তু ভাই সাহেব, এই তরবারি আমাদের পূর্বপুরুষ গঞ্জালোর। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শত শত বছর ধরে আমাদের পরিবার এই কথা বলে আসছে এবং একে সংরক্ষণ করে আসছে। ভিন্ন লোকের একটা জিনিসকে, তা যতই মূল্যবান হোক, আমাদের পরিবার নিজের বলে দাবি করবে না। আপনার কথা ঠিক মিস্টার সার্গিও, ব্যাপারটা এরকমও হতে পারে। আপনার পূর্বপুরুষ গঞ্জালো গাবরালা স্পেনের স্বর্ণ মুদ্রাকে যে কারণে সংরক্ষণ করেছেন, তেমন কোনো কারণে হয়তো তিনি এই তরবারিকেও সংরক্ষণ করেছেন, বলল আহমদ মুসা। টাকা বিনিময়ের মাধ্যম মাত্র, আর তরবারি ব্যবহারের জিনিস। দুটোর মালিকানা এক রকমের নয়, সুতরাং তরবারির সাথে টাকার বিষয়ের কোনো তুলনা হয় না ভাই সাহেব, সার্গিও বলল। তাও ঠিক, কিন্তু তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে, বলল আহমদ মুসা। হতে পারে তিনি তরবারিটা তার মালিকের কাছ থেকে কিনেছেন বা পেয়েছেন, সার্গিও বলল। আহমদ মুসা কোনো উত্তর দিল না, ভাবছিল সে। একটু পরেই বলল, আরেকটা রহস্যরও কিনারা করতে পারছি না সার্গিও। সিলভার ভ্যালির প্রধান নদী নিউ টাগুস, কিন্তু টাগুস নামে একটা নদী আছে স্পেনেও। স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে স্পেনের ঐতিহাসিক শহর টলেডো। এই টলেডো শহরে মুসলিম বিশ্ববিদ্যালয় বিশ্ববিখ্যাত ছিল। টলেডো শহরটি টাগুস নদীর তীরে অবস্থিত। আমার মনে হচ্ছে এই নিউ টাগুস নদীর নাম টলেডোর টাগুস নদীর নাম অনুসারেই রাখা হয়েছে। এটাও একটা রহস্য। আহমদ মুসা থামতেই ভ্যানিশা বলে উঠল, আপনি বলতে পারেন ব্যাপারটা নিউ ইয়র্ক, নিউ জার্সি, নিউ অরলিন্স, নিউ হ্যাম্পশায়ার ইত্যাদির মতো। ইংল্যান্ডের ইয়র্ক, অরলিন্স, হ্যাম্পশায়ারের লোকেরা আমেরিকায় গিয়ে তাদের এসব নামের আগে নিউ যোগ করে তাদের নতুন বসতি এলাকার নামকরণ করেছে। হ্যাঁ ভ্যানিশা, এই রকমই মনে হয়, বলল আহমদ মুসা। হেসে উঠল ভ্যানিশা, বলল, ভাইয়া, আপনি আসার সাথে সাথে আমাদের একমাত্র স্বর্ণমুদ্রাটা মুসলমানদের হয়ে গেল। আমাদের পারিবারিক গর্বের বস্তু তরবারিটাও মুসলমানদের হয়ে গেল। আমাদের প্রধান নদীর নামটাও এক সময়ের মুসলিম দেশ স্পেনের হয়ে গেল। শুধু আমরা এখনো মুসলমান হওয়ার বাকি, বলে আবার হাসতে লাগলো ভ্যানিশা। কেন, আমাদের উপর ও ইলজাম পর্তুগিজ সরকার বহুদিন থেকেই করছে, বলল সার্গিও। তারও মুখে হাসি, কিন্তু আহমদ মুসার মুখে কোনো হাসি নেই। সে ভাবছিল। একসময় সে বলে উঠল, মিস্টার সার্গিও,
তোমাদের কবরস্থানের উত্তর দক্ষিণমুখ কবরগুলো ভাঙা কেন? প্রথম কবরটির পাশে তোমাদের কি সব জিনিস সমাধিস্থ করা হয়েছে তাকে অনুসন্ধান করে আমি দেখতে পারি? হ্যাঁ ভাই সাহেব, এ কথা আগেই আপনি আমাকে বলেছিলেন। আমি আম্মার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তিনি অনুমতি দিয়েছেন একটা শর্তে, সেটা হলো দেখার পর জিনিসগুলো আবার ওখানেই রেখে দিতে হবে, বলল সার্গিও। আলহামদুলিল্লাহ, তোমার আম্মার কাছে আমি কৃতজ্ঞ মিস্টার সার্গিও। তাকে নিশ্চয়তা দিবে একটা জিনিসও নষ্ট করা হবে না, আহমদ মুসা বলল। আহমদ মুসা সার্গিও বলে উঠল, কাজ তাহলে আমাদের বাড়ল ভাই সাহেব। সমাধিক্ষেত্রের খোঁড়াখুঁড়ির বেশ সময় যাবে। আসুন ম্যাপটা পরীক্ষা করে আমাদের গন্তব্য ও রুট সম্পর্কে সিদ্ধান্ত করে ফেলি। বলে সার্গিও সোফায় টেবিলের কাছে ফিরে এলো। আহমদ মুসারাও সার্গিও সোফায় ফিরে গিয়ে টেবিলে রাখা তেরসিয়ারা দ্বীপের মানচিত্রটা কাছে টেনে নিল। আহমদ মুসা গিয়ে সার্গিওর পাশে বসল। সার্গিওর সাথে আহমদ মুসাও মানচিত্রের উপর ঝুঁকে পড়ল, কিন্তু মানচিত্রটা পর্তুগিজ ভাষায়। হোঁচট খেল আহমদ মুসা। বলল, আমি পর্তুগিজ ভাষা বুঝতে পারি, পড়তে পারি না। বলেই হঠাৎ আহমদ মুসা সোজা হয়ে বসল। আনন্দ প্রকাশ পেল তার চোখে মুখে। বলে উঠল, মাফ চাচ্ছি মিস্টার সার্গিও, ভুলে যাব, একটা কথা বলেই ফেলি। পর্তুগিজ ভাষার একটা চিঠি উদ্ধার করেছি WF এর একজন মৃত লোকের পকেট থেকে। চিঠিটা গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু কাকে দিয়ে পড়িয়ে নেব সে সুযোগ আমি করতে পারিনি। চিঠিটা এখন আপনার কাছে আছে? বলল সার্গিও। হ্যাঁ আছে, বলল আহমদ মুসা। তাহলে দিন চিঠিটা, এক্ষুনি পড়ে ফেলি, না হলে আবার ভুলে যেতে পারি আমরা। ধন্যবাদ মিস্টার সার্গিও, বলে আহমদ মুসা মানিব্যাগের পকেট থেকে চিঠিটা বের করে সার্গিওর হাতে দিল। সার্গিও একবার উল্টো পাল্টে দেখল। বলল, চিঠিটা লিখেছে একজন মা সাউথ জর্জ দ্বীপে হারোতা থেকে তার ছেলে অ্যান্টনিও সোরেসকে। মা থাকেন হারোতার 11 নম্বর গঞ্জালো রোডে, কিন্তু ছেলের কোনো ঠিকানা চিঠিতে নেই। নিশ্চয় ইনভেলাপে চিঠিটা এসেছে। ঠিকানাটা ইনভেলাপেই ছিল। যাক, হারোতার অন্তত একটা ঠিকানা পাওয়া গেল। এবার পড়ুন চিঠিটা মিস্টার সার্গিও। সার্গিও পড়তে শুরু করল। বেটা অ্যান্টনিও সোরেস,